আজকের গল্প লড়াই। গল্পটি লিখেছেন ছবি ব্যানার্জি। নার্সিংহোমের বেডে শুয়ে মল্লিকা তার 4 দিনের সদ্যজাত ছেলের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ভাবল, কি করে অনিরুদ্ধ এমন কথা বলতে পারে। এই ছেলেকে নিয়ে তার সঙ্গে শ্বশুর শাশুড়ি ও স্বামী অনিরুদ্ধের সঙ্গে 4 দিন ধরে নিরন্তর লড়াই চলছে। ফুটফুটে একরাশ জুঁই ফুলের মতো শিশুটি এখন মায়ের বুকের দুধ খেয়ে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মল্লিকা ছেলের গায়ে আলতো হাত রেখে বলল, কী রে বেটা, বেশ তো নিশ্চিন্তে ঘুমোচ্ছিস। তুই কি টের পাচ্ছিস তোকে নির্বাসনে পাঠানোর জন্য তোর জন্মদাতা বাপ, তোর আপনজনেরা কি গভীর ষড়যন্ত্র করছে? এবার তো প্রতিপক্ষদের সঙ্গে চ্যালেঞ্জ করে আমাকে এক দীর্ঘ লড়াইয়ের ময়দানে নামার সময় হয়েছে। তুই আমার সঙ্গে থেকে আমাকে জিতিয়ে দিতে পারবি তো? অনিরুদ্ধ তো শেষ কথা একরকম বলেই গেছে, এই সন্তানকে সে মেনে নিতে পারবে না। এই অনিরুদ্ধকে মল্লিকা চিনতে পারছে না। তার সুদর্শন চেহারা, মার্জিত ব্যবহার ক্রমশ এই 4 দিনে গিরগিটির মতো ধীরে ধীরে রং পাল্টাচ্ছে। পেশায় টকবগে চেহারায় সুদর্শন তরুণ অধ্যাপক অনিরুদ্ধের সঙ্গে ইউনিভার্সিটিতে MA সেকেন্ড ইয়ারে পড়ার সময় তার আলাপ। দীর্ঘ 5 বছর মেলামেশার পর ও নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ের সিদ্ধান্ত নিতে মল্লিকা গড়িমসি করছিল। মাত্র মাস 6 হলো সে স্কুলে জয়েন করেছে। ইতিমধ্যে সে একবারই অনিরুদ্ধের অনুরোধে এক রবিবার তাদের বাড়ি ঘুরে এসেছে। তাদের বিশাল প্রাসাদোপম বাড়ি, চারিদিকে বৃত্ত বৈভবে ছড়াছড়ি, নিজে চোখে দেখে এসেছে। বাড়িতে 3 জন মেম্বারের জন্য হাফ ডজনের বেশি কাজের লোক। অবশ্য অনিরুদ্ধের বাবা মা তাকে সাদরে আন্তরিক অভ্যর্থনা করেছে। চাকরি পাওয়ার পরে এক রবিবার অনিরুদ্ধ বলল, মল্লিকা, এবার নিশ্চয়ই আমার অপেক্ষার অবসান হয়েছে। আমার মা বাবা একদিন তোমার বাবা মার সঙ্গে আলাপ পরিচয় ও বিয়ের কথা বলতে চায়। কি হলো, কিছু বলবে না? মল্লিকা বলল, আচ্ছা অনি, বিয়েটা আর কিছুদিন পরে করলে হয় না? কেন বলো তো? আমাকে নিয়ে তোমার মনে কি কোনো দ্বিধা আছে? না, তোমাকে নিয়ে আমার মনে কোনো দ্বিধা নেই। অনিরুদ্ধ বলল, তাহলে? শুনেছি মেয়েদের শাড়ির মতো তুমি ঘন ঘন গাড়ি পাল্টাও। ও এই কথা? আসলে আমার গাড়ির নেশা ছাড়া অন্য কোনো নেশা নেই। কলেজে পড়তে বাইক পাল্টাতাম, কিন্তু ঘন ঘন তো নয়। চাকরি করাকালীন মাত্র 2 বার পাল্টিয়েছি। মল্লিকা বলল, না সেটাও ঠিক নয়। আসলে তোমাদের সঙ্গে আমাদের ক্লাসের আসমান জমিন ফারাক, এটা নিয়েই আমার দ্বিধা। আমি নিতান্তই মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক। ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়াতে আর একটা 2 কামরার ফ্ল্যাট কিনতে গিয়ে তার সঞ্চয় একেবারে তলানিতে। বাবাও এই অসম বিয়েতে খুব চিন্তিত। বাবার ধারণা, বড়লোকদের ঘরেই আকছার, ডিভোর্স, পরকীয়া, বধূ হত্যার মতো জিনিসগুলো ঘটে। অনিরুদ্ধ বলল, মধ্যবিত্ত পরিবারে কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারে এসব হয় না বলছো? মল্লিকা, খারাপ ভালো চিরকালই আছে এবং থাকবে। সেই জন্যই কি তুমি নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে না করার কথা ভেবেছিলে? মল্লিকা, বড়লোক হওয়া কি অপরাধ? আর বিয়ের সঙ্গে টাকা পয়সার কি সম্পর্ক? আমার সঙ্গে এতদিন মেলামেশার পরও এ কথা তুমি বলতে পারলে? মল্লিকা মুচকি হেসে বলল, অনি, আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া দরকার। বলা তো যায় না, ভবিষ্যতে হয়তো আমাকে তোমার ভালো লাগলো না, ভালোবাসাটা তোমার কাছে মোহ বলে মনে করে আমাকে ডিভোর্স দিতে চাইলে, কিংবা ধরো তুমি অন্য সম্পর্কে জড়িয়ে পড়লে। অনিরুদ্ধ বলল, তাই তো? সেটা তো তোমার ক্ষেত্রেও হতে পারে। দেওয়ালে পিঠ থেকে না গেলে মেয়েদের ক্ষেত্রে এটা হয় না বললেই চলে। আসলে বেশিরভাগ মেয়েরা পরিস্থিতির শিকার। তারা কখনো সন্তানের মুখ চেয়ে, কখনো বাবা মায়ের মুখ চেয়ে, কখনো বা লোকলজ্জার ভয়ে পরিস্থিতিকে বাধ্য হয় মেনে নিতে। অনিরুদ্ধ বলল, মল্লিকা, মাত্র 6-7 মাস চাকরি করে তুমি বড্ড দিদিমণি সুলভ আচরণ করছো। এখনো বিয়েটাই হলো না, এর মধ্যে ডিভোর্স, পরকীয়া, বধূ হত্যা সব একসঙ্গে টেনে আনছো। দূর, তুমি আমার মেজাজটাই বিগড়ে দিলে। মল্লিকা বলল, আরে আমি তো ঠাট্টা করছিলাম। আসলে আমি চাকরির চেষ্টা করার জন্য তোমার কাছে কিছু সময় চেয়েছিলাম।
ভাগ্যগুণে আমি চাকরিটা পেয়ে গেলাম। না পেলে কি আর হতো, বিয়ের পর না হয় আবার চেষ্টা করতাম। আমি আমার বা তোমার ভালোবাসাকে একবারও অস্বীকার করিনি। তোমাকে আমি শুধু ভালোই বাসি না, সম্মানও করি। জানো মল্লিকা, আমার দাদু ছিলেন স্কুলের হেডমাস্টার মশাই। শুনেছি তার বাবাও শিক্ষকতা করতেন। শুনেছি আমাদের কোনো পূর্বপুরুষ চিত্রশিল্পী ছিলেন। আসলে আমাদের বংশটাই শিক্ষকতার বংশ। একমাত্র বাবাই প্রথম এই পরিবারের ব্যবসায়ী। উত্তরাধিকার সূত্রে দাদুর অনেক টাকা পয়সা বিষয় সম্পত্তি ছিল। বাবা মাত্র কয়েক বছরে ব্যবসা করে সেটা চতুর্গুণ বাড়িয়েছে। মল্লিকা বলল, আমি কি তোমার কাছে এত কৈফিয়ত চেয়েছি? তাহলে তুমি রাজি? মল্লিকা বলল, অগত্যা। বিয়ের পর মল্লিকার কাছে 2 বছরের কিছু বেশি সময়টা ছিল গোল্ডেন টাইম। অনিরুদ্ধর বাবা মা তাকে নিজের মেয়ের মতো সাদরে তাকে কাছে টেনে নিয়েছিলেন। মল্লিকা ছুটির দিন ছাড়া কাঁটা বাছার ভয়ে মাছ খেতে চাইতো না। বিয়ের আগে মা কোনো দিন সময় পেলে মাছ বেছে জোর করে খাওয়াতো। শাশুড়ি মা তার মাছ না খাওয়াটা কয়েকদিন লক্ষ্য করে প্রতিদিন মাছের কাঁটা বেছে দিয়ে সামনে বসে খাওয়াতেন। বড় লোকের ঘরে শ্বশুর মশাই শাশুড়ি মা কেমন হবে সেটা নিয়ে তার বাবা মায়ের মতো তার মনেও যথেষ্ট আশঙ্কা ছিল। শ্বশুর মশাই একটু চুপচাপ গম্ভীর প্রকৃতির হলেও শাশুড়ি মা মানুষটা আদ্যপান্ত ভালো ও নরম মনের মানুষ। এই বাড়িতে তাকে কুটো ভেঙে দুটো করতে হয় না। এত আরামবিলাস কাজের লোকজন নিয়ে মল্লিকা একদমই অভ্যস্ত ছিল না। তার মা নিজে হাতে এখনও রান্না করে। সে নিজে রান্না করতে, ঘর গোছাতে, সংসারের এটা ওটা কাজ করতে ভালোবাসে। বাতের ব্যথায় মা মাঝে মাঝে রান্না করতে পারত না। পুরো রান্নাটা তখন মল্লিকাই করত। ভাগ্যিস চাকরিটা পেয়েছিল, না হলে এত অখণ্ড সময় কাটানো তার পক্ষে দুর্বিষহ হয়ে যেত। বিয়ের 2 বছর পর মল্লিকা সন্তান সম্ভবা হলো। তার আদর যত্ন চতুর্গুণ বাড়ল। রাতে অনিরুদ্ধ মল্লিকাকে আদর করতে করতে বলল, আজ কি আনন্দ আকাশে বাতাসে, এবার আমরা পরিপূর্ণ হতে চলেছি। মল্লিকা বলল, কেন, এতদিন কি আমরা অসম্পূর্ণ ছিলাম? না, পূর্ণ ছিলাম, এবার পরিপূর্ণ হব। আমার কিন্তু 3টে সন্তান চাই। ছোটবেলায় একটা ভাই কিংবা বোনের জন্য আমার খুব কষ্ট হতো। আহা, চাইলেই যখন তখন এত কৃপণতা করে চাইছো কেন? 6টা 8টা চাও? ঠাট্টা করছো? আমি কিন্তু সিরিয়াসলি বলছি। অবশ্য তুমি না চাইলে আমি অসহায়। জানো, আমাদের দাদুদের সময় তো ফ্যামিলি প্ল্যানিং ছিল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের পুরুষানুক্রমে 1 সন্তানের বংশ। মল্লিকা বলল, আহা, তুমি মুখ ফুটে আমার কাছে চাইলে আমি কখনো না করতে পারি? আবার ঠাট্টা? আচ্ছা আচ্ছা, যে আসছে তাকে তো আগে আসতে দাও, তারপর না হয় আর একটা সন্তানের কথা ভাববে। দীর্ঘ প্রতীক্ষার পর মল্লিকা নির্দিষ্ট দিনে যেদিন একটা ফুটফুটে ছেলের জন্ম দিল, সেদিন সকাল থেকে অনিরুদ্ধ, তার বাবা মা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। নার্স একটা সাদা তোয়ালেতে মুড়িয়ে বাচ্চাকে নিয়ে আসতেই সবাই উদ্ভাসিত মুখে বাচ্চার উপর ঝুঁকে পড়ল। অনিরুদ্ধ বলল, নার্স, ছেলে না মেয়ে? নার্স বলল, ছেলে। কিন্তু? কিন্তু কি? তোয়ালেটা সরান। নার্স তোয়ালেটা সরাতেই সবাই একসঙ্গে প্রায় আর্তনাদ করে উঠল। বাচ্চাটা 2টো পা দোমড়ানো, সঙ্গে পায়ের সব আঙুলগুলো একসঙ্গে লেপটিয়ে আছে। ওদের সবার মুখ মুহূর্তে অন্ধকার হয়ে গেল। অনিরুদ্ধ কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। একটু পরেই মল্লিকার শ্বশুর শাশুড়ি গম্ভীর মুখে চলে গেলেন। পরদিন অনিরুদ্ধ বেশ হাসি মুখে এসে বলল, মল্লিকা, আমি সমস্যা সমাধানের ব্যবস্থা করেছি। একটা অনাথ আশ্রমের সঙ্গে যোগাযোগ করেছি। ওই আশ্রমের কর্মাধ্যক্ষ আমার বন্ধুর এক অকৃতদার দাদা। মোটা অঙ্কে টাকা ডোনেট করব, ওরা রাজি হয়েছে। মল্লিকা খানিকক্ষণ অবাক হয়ে অনিরুদ্ধর দিকে তাকিয়ে বলল, আমাদের ছেলে অনাথ, এ কথা বলতে পারলে? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো মল্লিকা, আমাদের সবে বিবাহিত জীবন শুরু হয়েছে। এই বিকলাঙ্গ ছেলেটা আমাদের সারা জীবনের একটা বোঝা হয়ে দাঁড়াবে। ও আমাদের জীবন থেকে সব আনন্দ মুছে দেবে। তোমার শরীর ঠিক হলে পরের বার আমাদের সুস্থ সন্তান আসবে। মল্লিকা বলল, পরের বারও যদি এরকমটাই কিছু হয়?
তাহলে তাকেও কি তুমি মোটা টাকা ডোনেট করে ওই অনাথ আশ্রমেই ফেলে আসবে? কিংবা ধরো তোমাদের বংশ পরম্পরা তো এই একটাই সন্তান ছাড়া সন্তানের জন্মই হলো না, তখন? অনিরুদ্ধ বলল, যদি বলে কিছু হয় না মল্লিকা, এটা তুমিও জানো আমিও জানি। মল্লিকা বলল, শোনো অনিরুদ্ধ, এগুলো সবই আমি কথার কথা বলেছিলাম। একটা পরিষ্কার কথা শুনে রাখো অনিরুদ্ধ, আমার সন্তান আমার কাছেই থাকবে। ওর শুধুমাত্র একটা অঙ্গ বিকল। ওর যদি সর্ব অঙ্গও বিকল হতো তবুও আমার কাছেই থাকতো। এখন চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, আমি ওকে বেস্ট ট্রিটমেন্ট করাবো। একজন বাবা মা সন্তানের জন্ম দেয় শুধুমাত্র ক্ষণিকের সুখের জন্য নয়, সন্তানকে আজীবন সুরক্ষা ও একজন সফল মানুষ গড়ার জন্য তারা উভয়েই অঙ্গীকারবদ্ধও থাকে। সেই দায়বদ্ধতা তুমি অবলীলায় অস্বীকার করলেও আমি পারি না। অনিরুদ্ধ বলল, মল্লিকা, আমি তোমাকে দুদিন ভেবে দেখার জন্য সময় দিলাম। বাস্তবকে মেনে নাও। ও ছেলে জীবনেও মানুষ হওয়া তো দূরের কথা, নিজের পায়ে দাঁড়াতেই পারবে না। আমি নিজে ডাক্তারের সঙ্গে কথা বলে জেনেছি। আজ মল্লিকার শেষ সিদ্ধান্ত জানানোর দিন। মল্লিকার বাবা মা, ছোট ভাই রঞ্জন আর অনিরুদ্ধর সঙ্গে ওর বাবা মা এসেছে। মল্লিকা শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আপনাদেরও কি একই মত? আপনাদের বংশধর তার পরিবার থাকতেও অনাথ আশ্রমে মানুষ হবে? শাশুড়িমা বললেন, মল্লিকা, তোমার ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমার ছেলে অনাথ আশ্রমে থাকলেও যথেষ্ট সুখে ও স্বাচ্ছন্দ্যে থাকবে। আমরা প্রতি বছর ওখানে যথেষ্ট টাকা পাঠাবো। শুধু ওর কোনো পরিচয় থাকবে না, নিজের পরিচয়ে বড় হবে। মল্লিকা বলল, আপনি নিজে একজন মা হয়ে একথা বলতে পারলেন? মায়ের সঙ্গে সন্তানের নারীর বন্ধন। পুরুষরা তো সন্তান ধারণ করে না, একজন মাই তিল তিল করে সন্তানকে নিজের গর্ভে ধারণ করে, তাকে পৃথিবীর আলো দেখায়। আমার সন্তান আমার কাছেই থাকবে মা। অনিরুদ্ধ বলল, মল্লিকা, এটা যদি তোমার শেষ সিদ্ধান্ত হয় তাহলে আমাদের বাড়ির দরজা তোমার জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। আমি তোমাদের ভরণ পোষণের জন্য অনাথ আশ্রমে যে টাকাটা ডোনেট করব বলেছিলাম সেটার সঙ্গে প্রতি মাসে নিয়মিত টাকা পাঠাবো। শুধু তোমার আর তোমার বিকলাঙ্গ সন্তানের সঙ্গে জীবনে কখনো যোগাযোগ থাকবে না। মল্লিকার বাবা আর ভাই রঞ্জন বলল, আমাদের বাড়ির দরজা দিদিভাইয়ের জন্য আজীবন উন্মুক্ত। মল্লিকা বলল, অনিরুদ্ধ, ভাগ্যিস আমি চাকরি পাওয়ার পরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবো না, চাকরি না পেলেও আমি তোমার থেকে একটা টাকাও অনুদান নিতাম না। মেয়েরা তখনই অসহায় হয় যখন তার নিজের পরিবার পাশে থাকে না। এক্ষেত্রে আমি অসহায় নই। আমার এই লড়াইয়ে আমার বাবা মা ও ভাই আমার সহযোদ্ধা। আমি নিঃশর্তে তোমাকে ডিভোর্স দিয়ে দেব। অনিরুদ্ধ বলল, মল্লিকা, আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। একটা বিকলাঙ্গ ছেলের জন্য আমাদের ভালোবাসাকে নষ্ট করার আগে বাস্তবটা মেনে নাও। তোমার আমার সামনে একটা গোটা জীবন পড়ে আছে। মল্লিকা বলল, তুমি ঠিকই বলেছ। এই সন্তান তো আমাদের ভালোবাসারই সন্তান। সেই সন্তানকে আমি কোনো মূল্যেই ত্যাগ করতে পারবো না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। ওরা চলে গেলে মল্লিকা রঞ্জনকে বলল, রঞ্জু, এখানে ডাক্তারবাবু বলেছেন ওরা সার্জারি করে আপাতত পায়ের আঙুলগুলো আলাদা করতে পারবেন। তারপরে চিকিৎসাটা দীর্ঘমেয়াদী, সফলতার চান্স 50-50। ভাবছি পুরো চিকিৎসাটা ব্যাঙ্গালোরে থেকে করব। এখানে চিকিৎসা অনেক ব্যয়সাধ্য। তোর কাছে উঠলে হোটেলের খরচটা বাঁচবে। জানি না ও কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে কিনা। রঞ্জন বলল, তুই এত হতাশ হচ্ছিস কেন দিদিভাই? আগে চিকিৎসাটা শুরু হতে দে। ভবিষ্যতে ও নিশ্চয়ই ক্রাচ নিয়ে হাঁটাচলা করতে পারবে। কতজনে তো জন্ম থেকে দুটো হাত থাকে না, কিংবা আরও জটিল সমস্যা নিয়ে জন্মায়। আমার ভাগ্নের তো শুধু দুটো পায়ের পাতার সমস্যা। দেখবি ও একদিন লেখাপড়া শিখে ভালো চাকরি করবে। তোর আর অনিরুদ্ধতার জিন ওর শরীরে। হাজার প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ও বিজয়ী হবেই। মল্লিকা গম্ভীর হয়ে বলল, রঞ্জু, এই নামটা জীবনে কখনো তুই উচ্চারণ করবি না। সরি দিদিভাই। আচ্ছা, ভাগ্নের একটা নাম দিবি না? মল্লিকা হেসে বলল, বেশ তো,
তুই একটা নাম দে। তাহলে ওর নাম দিলাম সব্যসাচী, যার 2 হাত সমান চলে। ভবিষ্যতে ওর পায়ের কমজোরটা 2 হাতই পুষিয়ে দেবে। এটা তুই মিলিয়ে নিস। ডাকনামটা তুই দে। মল্লিকা বলল, আমি তো ওকে জন্মের পর থেকে সোনাই বলে ডাকি। দূর, কেমন যেন মেয়েলি নাম। ব্যাটা দেখতে পাক্কা সাহেবের মতো হয়েছে, তাই ওকে আমি সাহেব বলে ডাকবো। ছেলেকে নিয়ে মল্লিকার লড়াইটা বড় সহজ ছিল না। 1 মাসের ছেলেকে নিয়ে মল্লিকা প্রথম ব্যাঙ্গালোরে গেল। ডাক্তারবাবু আশ্বাস দিয়ে বললেন, এখন আমরা প্রথম অপারেশনটা করব, কিন্তু এর 6 মাস পর থেকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকবার অপারেশন করতে হবে। মল্লিকা ব্যাকুল হয়ে বলল, ডাক্তারবাবু, ও আর 5টা ছেলের মতো হাঁটতে খেলতে পারবে তো? ডাক্তারবাবু বললেন, ছোটাছুটি করে হয়তো খেলতে পারবে না, কিন্তু 2 থেকে 2.5 বছর বয়সে আশা করছি কারো সাহায্য ছাড়াই হাঁটতে পারবে। তবে আমরা যে জুতো ব্যবহার করতে বলবো সেটা রাতে ঘুমানোর আগে পর্যন্ত পরে থাকতে হবে। সেই সময় পায়ের জন্য একটা মলম দেব, ওটা লাগিয়ে দেবেন। 6 মাস পর ওর জন্য জুতোর ব্যবস্থা করা হবে। দেখতে দেখতে সাহেবের 2.5 বছর হয়ে গেল। এই নামটাই শেষ পর্যন্ত সবার মুখে মুখে টিকে গেল। জন্মের পর থেকে এর মধ্যে তার 5 বার অপারেশন হয়ে গেছে, কিন্তু সাহেব এখনও ওয়াকার ছাড়া হাঁটতে পারে না। মল্লিকা ক্রমশই হতাশ হয়ে পড়ছে। রঞ্জন বহু কষ্টে 4 দিনের ছুটি ম্যানেজ করে এসে বলল, দিদি ভাই, তুই এখনও হতাশ হচ্ছিস? সাহেবের তো অনেক ইমপ্রুভ হয়েছে। শোন, ডাক্তারবাবু কিন্তু বারবার বলে দিয়েছেন, এবার ওয়াকারটা সরিয়ে দে। আর বয়স্কা আয়ামাসিকি দিয়ে আর চলবে না। দরকারে বেশি টাকা দিয়ে একজন নার্স রাখতে হবে। তুই তো সারাদিন স্কুলে থাকিস, বাবা মারও বয়স হচ্ছে। মল্লিকা বলল, সে তো অনেক খরচের ব্যাপার ভাই। এমনিতেই ওর চিকিৎসাতে অনেক টাকা খরচ হয়ে গেছে। রঞ্জন বলল, দিদি ভাই, তুই আমি দুজনেই চাকরি করছি, টাকার জন্য একদম চিন্তা করবি না। আমি বলছি সাহেব ওয়াকার ছাড়া হাঁটতে পারবে, শুধু একটু ধৈর্য ধর। ডাক্তারবাবু তো একরকম মিরাকল ঘটিয়েছেন। উনি বলেছেন 5 বছর বয়সে সাহেবের আর একটা শেষ অপারেশন হবে। তখন 99% পায়ের পাতা স্বাভাবিক হয়ে যাবে। তখন নর্মাল জুতো ব্যবহার করতে পারবে। সাহেব বরাবর খুব শান্ত স্বভাবের ছেলে, কিন্তু ওয়াকারটা সরিয়ে দেওয়ার পর সে কিছুতেই হাঁটতে চাইতো না। প্রচণ্ড কান্নাকাটি করত, হাতের কাছে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিত। কিন্তু মাস 2 মধ্যেই নতুন নার্সটি প্রায় অসাধ্য সাধন করল। সে ওয়াকার ছাড়াই ধীরে ধীরে হাঁটতে পারল। 4 বছর বয়সে তাকে নামিয়ে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হলো। 5 বছর বয়সে একটা অপারেশনের পর তাকে নর্মাল জুতো ব্যবহার করতে দেওয়া হলো। এরপর সাহেবের দিকে আর ফিরে তাকাতে হয়নি। যে বয়সে বাচ্চারা ছোটাছুটি করে খেলাধুলো করে, সেই বয়সে সাহেব রং পেন্সিল দিয়ে খাতায় ছবি আঁকায় মগ্ন থাকত। এই দীর্ঘ 5 বছরের লড়াইটা মল্লিকার জীবনে খুব সহজসাধ্য ছিল না। তার ছেলে যে সত্যি সত্যি একদিন কারো সাহায্য ছাড়া হাঁটাচলা করতে পারবে, এটা তার কাছে একরকম দুঃস্বপ্ন ছিল। তার বাবা মা এবং ভাইয়ের সহযোগিতা ছাড়া এটা তার একার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না। সে যতবার হতাশায় ভেঙে পড়েছে, ততবার ভাই ঢাল হয়ে তাকে সাহস জুগিয়েছে। মা বাবা সবসময় ভরসা জুগিয়েছে। সাহেব ছোটবেলায় আর 5টা বন্ধুদের মতো বাবা কোথায়, কেন আমার কাছে আসে না বলে বায়না ধরত। মল্লিকা তাকে আদর করে বোঝাতো যে তার বাবা বিদেশে চাকরি করে, সময় হলে ঠিক ফিরে আসবে। এই মিথ্যে কথা বলে ছেলেকে সান্ত্বনা দিতে মল্লিকার কষ্ট হলেও ছেলের মন খারাপের কথা ভেবে, ওর ভবিষ্যতের কথা ভেবে বলতেই হতো। বাবা বারবার করে বলতো, মা, সাহেব বড় হচ্ছে, ওকে সত্যিটা কেন জানাচ্ছিস না? ওর কাছ থেকে কতদিন তুই এটা গোপন করে রাখতে পারবি? মল্লিকা বলতো, বাবা থাক না, এখন সবটা জানলে ওর ক্ষতি হয়ে যাবে, হয়তো ডিপ্রেশনে চলে যাবে। এমনিতেই স্কুল ছাড়া ওর কোনো বন্ধু বান্ধব নেই, সময় হলেও সবটাই জানবে। সাহেব যত বড় হচ্ছে তত তার বাবার চেহারার আদল তার মধ্যে ফুটে উঠছে। অনিরুদ্ধ তার কাছে না থেকেও ছেলের মধ্যে তার উপস্থিতি অহরহ তাকে কেন যে মনে পড়িয়ে দেয়। তার আঁকার হাত দিন দিন পরিণত হচ্ছে। এটাও ওর বাবার পূর্বপুরুষের জিন। মা বলে মাতৃমুখী সন্তান সুখী হয়, কিন্তু ছেলে তো দিন দিন তার বাবার দ্বিতীয় ফটোকপি।
তার ছেলে কি ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে সুখী হবে, নাকি এত লড়াইয়ের পরে তার বাবার মতো হৃদয়হীন নিষ্ঠুর চরিত্রের হবে? অনিরুদ্ধের সঙ্গে ডিভোর্স হবার পরও সে প্রতিদিন সিঁথিতে সিঁদুর পরে। সিঁদুরটা তার রক্ষা কবচ। সমাজে কুমারী মহিলা, বিধবা মহিলার যে সম্মান আছে, বিবাহ বিচ্ছিন্না মহিলা সেই সম্মানটুকুও নেই। বেশিরভাগ পুরুষ বিবাহ বিচ্ছিন্না মহিলাদের বেওয়ারিশ ভাবে। তাদের অবলীলায় কুপ্রস্তাব দেওয়া যায়। এই লোভ লালসার হাত থেকে নিজেকে বাঁচাতে তার সিঁদুর পরা। ক্লাস 8-এ পড়ার সময় সাহেব আবারও একদিন মাকে বলল, আচ্ছা মা, আমার বন্ধুদের অনেকের বাবা তো বিদেশে না হলে বাইরে চাকরি করে। তারা তো মাঝে মাঝেই বাড়িতে আসে, ফোনে যোগাযোগ করে। আমার বাবা তো একবারও এলো না। আমি তো বাবাকে চোখে দেখা তো দূরের কথা, একবার ফোনও তো করে না। গল্পটির শেষ অংশ শুনবেন আগামীকাল দুপুর 1:45। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।